দুঃসময় এবং সুসময়ের মাঝে একটা দূরত্ব থাকে। এই দূরত্ব কখনো কখনো আশীর্বাদ বয়ে আনে। যে দূরত্বের কারণে চেনা যায় আসল বন্ধুকে। কিছু মানুষ প্রতিকূলতা সত্ত্বেও তাদের অবস্থানে অটল থাকেন। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির গত ১৬ বছরের ইতিহাসে কিছু যোদ্ধা রয়েছেন যারা শত নির্যাতন সহ্য করেও দলের সঙ্গে থেকে গেছেন। অন্যদিকে কিছু বেঈমানের নামও আছে লাল কালিতে লেখা, যারা দুধের মাছির মতো সুসময়ে সুবিধা লুটেছেন এবং দুঃসময়ে পালিয়ে গেছেন। এ ধরনের ব্যবসায়ী রাজনীতিবিদদের কাছে বিএনপি ছিল শুধুই একটি ভোগ্যপণ্য। বিএনপির খারাপ সময়ে দল ছেড়ে পালিয়েছেন এমন কিছু বেঈমান নেতাদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। অনুরোধ থাকবে বিএনপির এসব বেঈমানদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার। নাম্বার ১, মিজানুর রহমান সিনহা। একমি গ্রুপের কর্ণধার শিল্পপতি মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির খারাপ সময় তিনি ঘোষণা দিয়েই দল ছেড়েছিলেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০২০ সালের ২২ জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন। অথচ ওই সময়টা ছিল বিএনপির সবচেয়ে খারাপ সময়। যখন মিজানুর রহমান সিনহাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখনই তিনি দল ছাড়েন। পদত্যাগের চিঠিতে কারণ হিসেবে বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করলেও জানা যায় মূলত নিজের ব্যবসাকে টিকিয়ে রাখতে এখন হাসিনা রোষানলে না পড়ার জন্য তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। বয়স ও অসুস্থতার অজুহাত যে মিথ্যা ছিল তা প্রমাণ হয়েছে সম্প্রতি, কারণ তিনি আবার রাজনীতিতে সক্রিয় হয়েছেন। ফেব্রুয়ারিতে মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের অনুজ সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। পটিবাস নেতা মিজানুর রহমান সিনহাকে আবারও বিএনপির কমিটিতে স্থান দেওয়ায় খেপেছেন অনেক ত্যাগী নেতারা। নাম্বার ২, এম মোরশেদ খান। বিএনপির আরেক প্রভাবশালী ব্যবসায়ী নেতা ছিলেন প্যাসিফিক গ্রুপের মালিক এম মোরশেদ খান। যে সময় বিএনপিতে তার মতো বিত্তশালী আর জাদ্রেল নেতাকে দরকার ছিল, ঠিক তখনই তিনি দলের সাথে বেইমানি করেন। সূত্র জানায় চট্টগ্রাম ৮ আসনের মনোনয়ন এবং সেখানকার দলীয় কমিটি গঠন নিয়ে মোরশেদ খান বিরক্ত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। সেখানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে মনোনয়ন দেওয়া হয়। স্থানীয় কমিটি গঠনে সুফিয়ানের অনুসারীদের গুরুত্ব দেওয়া হয়। এসব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মোরশেদ খানের দূরত্ব তৈরি হয়। তিনি ২০১৯ সালের ৫ নভেম্বর খালেদা জিয়া বরাবর চিঠি দিয়ে দল থেকে পদত্যাগ করেন। চিঠিতে তিনি লিখেছিলেন, নেহায়েত ব্যক্তিগত কারণ হেতু আমার উপলব্ধি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার এখনই উপযুক্ত সময়। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নাম্বার ৩, মোসাদ্দেক আলী ফালু। ফালু ২০০৩ সালে বাংলাদেশের প্রথম অটোমেশন ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড এনটিভি চালু করে। তিনি আরও একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল অথরিটি এবং বাংলা দৈনিক পত্রিকা দৈনিক আমার দেশ প্রতিষ্ঠা করেন। ফালু ছিলেন পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, রাজনৈতিকভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খুবই ঘনিষ্ঠ ও বিশ্বস্ত। কিন্তু তিনিও নিজের ব্যবসা টিকে রাখার জন্য বিএনপির রাজনীতি ছাড়েন। ফালুর প্রতিষ্ঠিত আমার দেশ পত্রিকা বন্ধ হলেও আরটিভির মতো চ্যানেল পরিণত হয় স্বৈরাচারের দোসরে। সমালোচিত ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালু জুলাই বিপ্লবের পর গত বছরের আগস্ট মাসে ৮ বছর পর দেশে ফিরেন। আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক মামলায় জর্জরিত ফালু ২০১৭ সালে দেশ ছাড়েন। তিনি ব্যবসায়িক কারণে পদত্যাগ করেছিলেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দেওয়া হয়েছে। নাম্বার ৪, শাহজাহান ওমর। ক্ষমতার লোভের কারণে শেষ হয়ে গেছে স্বঘোষিত হ্যাডামওয়ালা রাজনীতিবিদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করা বিতর্কিত এই নেতা আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ সংসদ নির্বাচনে হঠাৎ নৌকায় উঠে এমপি হয়ে একুল ওকুল ২ কুলি হারিয়েছেন। সংসদ নির্বাচনের পর রাজাপুর, কাঠালিয়ার বেশ কয়েকজন নেতাকর্মী শাহজাহান ওমরের প্ররোচনায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গত বছরের ৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে তার লোকজনকে দেখা যায়। গত উপজেলা পরিষদ নির্বাচনেও তার হাত ধরে আওয়ামী লীগে আসা কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মিয়াজিকে বিজয়ী করতে অংশ নেন প্রচারণায়।
এতে আরও বিতর্কিত হয়ে পড়েন শাহজাহান ওমর। এতদিন বিএনপির রাজনীতি করার পর সেই বিএনপির লোকেদের বিরুদ্ধে অস্ত্র ধরার বিষয়টিকে বেইমানি মনে করছেন অনেকেই। বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না মনে করে ক্ষমতার লোভে এবং দুর্নীতি মামলা থেকে রেহাই পেতে বিএনপির সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করে রাজনীতির মাঠ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন বলেই দলটির স্থানীয় নেতাকর্মীরা মনে করেন। বর্তমান জেলের ভাত খাচ্ছেন শাহজাহান ওমর। নাম্বার 5, মোহাম্মদ মঞ্জুর আলম। মোহাম্মদ মঞ্জুর আলম, যিনি এম মঞ্জুর নামে পরিচিত, তিনি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি 2010 থেকে 2015 সাল পর্যন্ত চট্টগ্রামের মেয়র ছিলেন। প্রথমে আওয়ামী লীগে থাকলেও 2010 সালে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। 2015 সালে নির্বাচনে তিনি অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন এবং রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। মূলত এটি ছিল তার আওয়ামী লীগে যোগ দেওয়ার এক মিথ্যা চাল। 2016 সালে সবাইকে অবাক করে তিনি আবার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন, কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে শেষে আবার তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। সম্প্রতি তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের 386তম সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নাম্বার 6, শমশের মবিন চৌধুরী। সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক শমশের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, অথচ বিএনপির যখন দুঃসময় তখনই তিনি পল্টি নেন। 2015 সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। তার আগে ওই বছর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির পর থেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার এক ধরনের আঁতাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। কারাগার থেকে বের হওয়ার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এরপর 2018 সালে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। সর্বশেষ গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেপ্টেম্বরে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন এবং ওই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে একটা ভোটও পাননি। নাম্বার 7, আলী আসগর লবি। 2019 সালে বিএনপি থেকে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ধর্নাঢ্য ব্যবসায়ী ও খুলনার প্রভাবশালী এ নেতা দলের মহাসচিবের কাছে পদত্যাগপত্র দেন। ঢাকায় অবস্থানরত সাবেক সাংসদ আলী আসগর লবি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ, সে কারণে দল ছেড়েছি। তাছাড়া আমি 10-12 বছর রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার বাড়ি খুলনায়, কিন্তু 7-8 বছর ধরে খুলনায়ও যাওয়া হয় না। 4-5 দিন পর খুলনায় যেতে পারি। আচমকা তার পদত্যাগ হতবাক করে সমর্থকদের। নাম্বার 8, সৈয়দ ইব্রাহিম। সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও পল্টি নেন। বর্তমান তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে এক সাক্ষাৎকারে অজ্ঞাত স্থান থেকে তিনি জানান, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। গত 25 জুলাই আমি আমার নির্বাচনী এলাকায় ওই আন্দোলনের প্রতি সমর্থন জানাই। এছাড়া গত 14 জুলাই চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে জুমে অংশ নিয়েও ছাত্রদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। জানা যায়, সম্প্রতি নির্বাচনী এলাকায় চিংড়ি ক্ষেত দখল ও লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলায় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে অন্যতম আসামি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এসব নেতারা যদি বিএনপিকে আঁকড়ে ধরে থাকতেন তবে হাসিনা এতটা স্বৈরাচার হবার সুযোগ পেত না। কথাটির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।